স্বাগত সবাইকে আর স্পেশাল এডুকেয়ারে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির যে এক্সাম হতে চলেছে সেই ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডির এক্সামের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে। তো এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য হেল্পফুল হতে চলেছে আপনি যদি ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডির এক্সাম দিতে চান। তো প্রথমে যে কোশ্চেনটি বলা হয়েছে সেই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেনে কী বলা হয়েছে, ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়। তো ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির এক্সামের জন্য। তো এর যেটা সঠিক আনসার হয়ে যাবে সেটি কিন্তু সুপ্রিম কোর্টকে কিন্তু ভারতের সংবিধানের কী বলা হয়, ভারতের সংবিধানের বলা হয় অভিভাবক। কী বলা হয়? অভিভাবক। তো এর পরের কোশ্চেনে কী বলা হয়েছে, এর পরের কোশ্চেনে বলা হয়েছে লর্ড কার্জন লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন কবে। লর্ড কার্জন কিন্তু বঙ্গভঙ্গ ঘোষণা করেন 1905 সালে। কত সালে? 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন। এর পরের কোশ্চেনে কী বলা হয়েছে, এর পরের কোশ্চেনে বলা হয়েছে গয়টার রোগ কিসের অভাবে হয়। গয়টার রোগ কিন্তু হয় মূলত আয়োডিনের অভাবে। কিসের অভাবে? আয়োডিনের অভাবে। গয়টার রোগ হলে দেখবে গলার মধ্যে এরকম অনেকটা ফুলে যায় অনেকটা অংশ, এটা কিন্তু গয়টার রোগের লক্ষণ। এই রোগ মূলত কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে। এর জন্য আয়োডিনযুক্ত শাকসবজি, আয়োডিনযুক্ত লবণ খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরের কোশ্চেনে কী বলা হয়েছে, এর পরের কোশ্চেনে বলা হয়েছে সিটি অফ জয় কোন শহরকে বলা হয়। সিটি অফ জয় কিন্তু বলা হয়ে থাকে কোন শহরকে? কলকাতাকে। কলকাতাকে কিন্তু বলা হয় সিটি অফ জয় এর শহর। এখানে কলকাতা শহরের সুন্দর একটি ছবি দেওয়া হয়েছে। এর পরের কোশ্চেনে কী বলা হয়েছে, এর পরের কোশ্চেনে বলা হয়েছে সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পান। কত সালে সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পান? সত্যজিৎ রায় কিন্তু 1992 সালে কী পেয়েছিলেন? অস্কার পুরস্কার পেয়েছিলেন। কোন পুরস্কার? অস্কার পুরস্কার। তো কোশ্চেনে যদি বলা হয়ে থাকে সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন, তো সেক্ষেত্রে কিন্তু এর সঠিক আনসার হয়ে যাবে 1992 সাল। কত সাল? 1992 সাল। তো এর পরের কোশ্চেনে কী বলা হয়েছে, এর পরের কোশ্চেন অর্থাৎ 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে পলাশির যুদ্ধ হয়েছিল কত সালে। পলাশির যুদ্ধ কিন্তু হয়েছিল 1757 সালে। খুবই ইজি একটা কোশ্চেন, মাঝে মধ্যে কিন্তু এরকম সোজা খুবই ইজি কোশ্চেনও কিন্তু এক্সাম হলে চলে আসে। তো এর পরের যে কোশ্চেনে বলা হয়েছে, এর পরের কোশ্চেনে বলা হয়েছে কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়ে থাকে। নীল গ্রহ কোন গ্রহকে বলা হয়ে থাকে? আমাদের যে গ্রহগুলো আছে সেই সবগুলো গ্রহের মধ্যে নীল গ্রহ কোন গ্রহকে বলা হয়ে থাকে। তো এর সঠিক আনসার কোনটা হয়ে যাবে? এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে পৃথিবীকে। কোন গ্রহকে? পৃথিবীকে বলা হয়ে থাকে নীল গ্রহ। তো কেন নীল গ্রহ বলা হয়ে থাকে? কারণ এটিকে দেখতে নীল দেখা যায় মহাকাশ থেকে। কীরকম? এই যে ছবিটিতে দেখতে পাচ্ছেন, এই ছবিটিতে কিন্তু মহাকাশ থেকে ক্যাপচার করা একটি ইমেজ, যেখানে পৃথিবীকে দেখতে অনেকটাই নীলাভ বর্ণের দেখাচ্ছে। তাই কিন্তু পৃথিবীকে কোন গ্রহ বলা হয়? নীল গ্রহ বলা হয়ে থাকে। তো এর পরের যে কোশ্চেনটা, বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে। তো বায়ুমণ্ডলের চাপ কিন্তু ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। কোন যন্ত্র? ব্যারোমিটার। তো অনেক সময় সাইকেল বা গাড়িতে হাওয়া ভরার সময় দেখবে এরকম গোল একটা যন্ত্রের সাহায্যে কী করা হয়? হাওয়ার প্রেশার মাপা হয়, এয়ার প্রেশার মাপা হয়। সেটাই কিন্তু ব্যারোমিটার যন্ত্র। সেটার সাহায্যে কী করা হয়? টায়ারের ভেতরে কতটা প্রেশারে হাওয়া আছে সেটা মেজারমেন্ট করা হয়। তো এর পরের কোশ্চেন 9 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পান? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পেয়েছিলেন। যদি কোশ্চেনে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ কত খ্রিস্টাব্দে লেখা হয়েছিল, কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লেখা হয়েছিল, সেটা কিন্তু হয়ে যাবে 1910 সালে। কত? 1910 সালে। 1910 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছিল এবং এর ইংরেজি অনুবাদ হয়েছিল সং অফারিংস 1912 সালে। কিন্তু নোবেল কিন্তু 1912তে পাননি। নোবেল পেয়েছিল কত সালে? নোবেল পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। কিসের জন্য? এই ইংরেজি অনুবাদ সং অফারিংস বা গীতাঞ্জলির জন্য। তো এই ছিল যিনি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথম এশিয়ান ছিলেন, কি প্রথম এশিয়ান যিনি নোবেল প্রাইজ পেয়েছিল। এটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এটাও স্টার মার্ক দিয়ে রাখো। তো এর পরের যে কোশ্চেনটা সেখানে বলা হয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত। তো বক্সা ব্যাঘ্র প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। কোন জেলা? আলিপুরদুয়ার জেলায় কিন্তু বক্সা ব্যাঘ্র প্রকল্প অবস্থিত।
তো এর পরের কোশ্চেনে কী বলা হয়েছে, মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? তো মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? এর সঠিক আনসার কিন্তু 1915 সাল। কত সাল? 1915 সালে কিন্তু মহাত্মা গান্ধী কোথা থেকে, দক্ষিণ আফ্রিকা থেকে কোথায় ফিরে আসেন? ভারতে ফিরে আসেন। এর পরের কোশ্চেন, সারে জাহাজ সে আচ্ছা, এই গানটির রচয়িতাকে, এই যে সারে জাহাজ সে আচ্ছা, এই গানটির রচয়িতা কে ছিলেন? এই গানটির রচয়িতা কিন্তু ছিলেন মোহাম্মদ ইকবাল। কে? মোহাম্মদ ইকবাল। এই যে নিচে দেখতে পাচ্ছেন আমি ছবিটি দিয়ে দিয়েছি মোহাম্মদ ইকবাল স্যারের ছবি। এই মোহাম্মদ ইকবাল স্যার কিন্তু সারে জাহাজ সে আচ্ছা এই গানটি লিখেছিলেন, এই গানটি রচনা করেছিলেন। এরপরে 13 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 13 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে লোকসভার যে সদস্যগুলো হয় সেই লোকসভার সদস্যের মেয়াদ কত বছর হয়? মেয়াদ কিন্তু 5 বৎসর হয়ে থাকে। কত বৎসর? 5 বৎসর হয়ে থাকে। এর পরের 14 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 14 নম্বর কোশ্চেনে বলা হয়েছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ, যেটা 1556 সালে হয়েছিল। কত সালে? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। এই পানিপথের দ্বিতীয় যুদ্ধে কার কার মধ্যে হয়েছিল? সরি, 1 মিনিট। তো হ্যাঁ, এই একটু রেকর্ডিংয়ে প্রবলেম হচ্ছিল, এর জন্য ক্ষমা চেয়ে নেব। তো এর পরের কোশ্চেনে কী বলা হয়েছে? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল? তো এটা কিন্তু 1556 সালে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, সেই পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কিন্তু হয়েছিল আকবর ও হিমুর মধ্যে। কাদের মধ্যে? আকবর ও হিমুর মধ্যে কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। তো এর পরের কোশ্চেনে বলা হয়েছে 15 নম্বর কোশ্চেনে, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটি কিন্তু কে হয়ে যাবে? অপশান এ, দ্রৌপদী মুর্মু, শ্রীমতী দ্রৌপদী মুর্মু ম্যাম। তো এর পরের কোশ্চেনে কী বলা হয়েছে? এর পরের কোশ্চেনে বলা হয়েছে ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো ভারতের দীর্ঘতম নদী, ভারতের উচ্চতম পাহাড়, ভারতের উচ্চতম মাউন্টেন, ভারতের বৃহত্তম হ্রদ, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো নিয়ে একটি আলাদা ভিডিও আমি আপলোড করব, ভারতের উচ্চতম, ভারতের প্রথম, ভারতের বৃহত্তম, এগুলো নিয়ে। তো অবশ্যই চ্যানেলটিকে এর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে সেই ভিডিওটির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এখানে যেটি বলা হয়েছে ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো ভারতের দীর্ঘতম নদীর নাম কিন্তু কি? গঙ্গা। গঙ্গা কিন্তু ভারতের দীর্ঘতম নদী। তো এর পরের কোশ্চেনে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সাথে কয়টি প্রতিবেশী দেশ সীমান্ত রয়েছে? এর সঠিক আনসার কিন্তু 3টি। পশ্চিমবঙ্গের সাথে 3টি দেশের সীমানা রয়েছে। এই যে ভারতবর্ষের ম্যাপের মধ্যে পশ্চিমবঙ্গের যে ম্যাপটা রয়েছে, এখানে দেখো একদিকে রয়েছে ভুটান, একদিকে রয়েছে নেপাল, আর একদিকে বাংলাদেশ। এর মধ্যে যদি আমরা সীমান্ত রেখা দেখি, তো এর মধ্যে কিন্তু এই বাংলাদেশের সীমান্ত কিন্তু সব থেকে বেশি, যেটা বঙ্গোপসাগরে গেছে, সীমান্ত বঙ্গোপসাগর অবধি গিয়েছে। তো এইটি কিন্তু দীর্ঘতম সীমানা, যেটি পশ্চিমবঙ্গের সাথে ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করেছে বাংলাদেশ। তো এর পরের কোশ্চেনে কী বলা হয়েছে? ভারতের কোন রাজ্য সূর্যোদয় প্রথম হয়? ভারতের কোন রাজ্যে সূর্যোদয় প্রথম হয়? এর সঠিক আনসার কিন্তু অপশান বি, অরুণাচল প্রদেশ। এবং কোন রাজ্যে শেষে হয়? গুজরাটে। কোন রাজ্যে শেষে হয়? গুজরাটে। কোন রাজ্যে প্রথম হয় সূর্যোদয়? অরুণাচল প্রদেশে। তো এর পরের কোশ্চেনে কী বলা হয়েছে? এর পরের কোশ্চেনটা আমরা দেখে নেব। সেটা বলা হয়েছে 19 নাম্বার কোশ্চেনে, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কোন নদীর উপর এই হীরাকুদ বাঁধ অবস্থিত হয়েছে? এটি কিন্তু মহানদীর উপর। কোন নদী? মহানদীর উপর কিন্তু হীরাকুদ বাঁধ অবস্থান করেছে। এর পরের কোশ্চেনে বলা হয়েছে 20 নাম্বার কোশ্চেনে, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত? তো সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কিন্তু কোন রাজ্যে? কেরল রাজ্যে অবস্থিত। কেরল রাজ্যে কিন্তু সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত। তো এর পরের কোশ্চেন 21 নাম্বার কোশ্চেনে কী বলা হয়েছে? 21 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে মানুষের রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? কোন হরমোন মানুষের শরীরে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে? ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখো। তো এটি কিন্তু কোন হরমোন? ইনসুলিন। অনেককে ডায়াবেটিস পেশেন্টকে দেখবে যে ইনসুলিনের অভাবে কী হয়? ডায়াবেটিস হয়। সেক্ষেত্রে তাদের ইনসুলিনের অভাবের জন্য তাদের কী করা হয়? বাইরে থেকে ইনসুলিন ইনজেক্ট করা হয় বাইরে থেকে ইনসুলিন। তো সেটা কিন্তু ডায়াবেটিস মূলত হয় ইনসুলিনের অভাবে। তো
রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ইনসুলিন। যখন বেড়ে যাবে তখন ইনসুলিন দিয়ে সেটাকে কন্ট্রোল করতে হয়। তো এর পরের কোশ্চেনে কী বলা হয়েছে? এর পরের কোশ্চেনে বলা হয়েছে, এরপরে কত নাম্বার কোশ্চেন? এরপরে 22 নাম্বার কোশ্চেন। তো 22 নাম্বার কোশ্চেনে কী বলা হয়েছে? পেন্সিলের শীষ কী দিয়ে তৈরি হয়? পেন্সিলের যে শীষ থাকে সেই শীষটি কী দিয়ে তৈরি হয়? সেই শীষটি কিন্তু গ্রাফাইট দিয়ে তৈরি হয়। কী দিয়ে? গ্রাফাইট দিয়ে তৈরি হয়। এই যে কালো রঙের পেন্সিলের ভেতরে যে শীষটি হয় সেটি কিন্তু এই যে পাথরের মতো একটি দেখাচ্ছে বস্তু, এটা কিন্তু গ্রাফাইট। এটা দিয়েই কিন্তু এই ভেতরের শীষটা তৈরি করা হয় এবং সেটার জন্যই কিন্তু আমরা লিখতে পারি। তো এর পরের যে কোশ্চেন, এরপরে কত নাম্বার? 23 নাম্বার কোশ্চেনে কী বলা হয়েছে? চোখের কোন অংশটি দান করা হয়? আমাদের যে মানুষের যে চোখ বা কোনো যে চোখ হয় যেটা দিয়ে আমরা দেখতে পাই, সেটার কোন অংশ দান করা হয়? এই যে ওপরে দেখতে পাচ্ছ রেটিনা, কর্নিয়া, এই কর্নিয়া কিন্তু দান করা হয়। চোখের কোন অংশটি দান করা হয়? কর্নিয়া। চোখের কোন অংশটি দান করা হয়ে থাকে? চোখের কিন্তু কর্নিয়া দান করা হয়ে থাকে। কোন অংশ? কর্নিয়া দান করা হয়ে থাকে। তো এর পরের কোশ্চেনে কী বলা হয়েছে? 24 নাম্বার কোশ্চেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কিন্তু জয়ী সেতু। কোন সেতু? জয়ী সেতু, যেটি কোচবিহার জেলায় অবস্থিত, হলদিবাড়ি ও মেখলিগঞ্জকে কানেক্ট করে। জয়ী সেতু, যেটি পশ্চিমবঙ্গের সবথেকে বড় এবং দীর্ঘতম সেতু। এর পরের কোশ্চেন কি? ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? কোন কাপ? ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? তো ডুরান্ড কাপ কিন্তু ফুটবল খেলার সাথে যুক্ত। কোন খেলা? ফুটবল খেলার সাথে কিন্তু ডুরান্ড কাপ যুক্ত। তো এর পরের কোশ্চেন কত নাম্বার? 26 নাম্বার কোশ্চেন। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? তো বিশ্ব পরিবেশ দিবস কিন্তু 5 জুন পালন করা হয়, যেদিন আমরা কি করি? পরিবেশকে স্বচ্ছ এবং সুন্দর করে রাখার জন্য আমরা গাছ লাগাই। বিভিন্ন স্কুলে, বিভিন্ন অফিসে দেখবে গাছ লাগানো হয়। তো সেটি কিন্তু বিশ্ব পরিবেশ দিবস 5 জুন পালন করা হয়ে থাকে। এর পরের কোশ্চেন 27 নাম্বার কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বয়ে গিয়েছে? তো পশ্চিমবঙ্গের কিন্তু মূলত 5টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বয়ে গিয়েছে। কটি জেলা? 5টি জেলার উপর দিয়ে পশ্চিমবঙ্গে কর্কটক্রান্তির রেখা বয়ে গিয়েছে। কর্কটক্রান্তির রেখা 23.5 ডিগ্রি। তো সেই 23.5 ডিগ্রি কর্কটক্রান্তির রেখা পশ্চিমবঙ্গের যে জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে সেই জেলাগুলি হলো নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা ও পুরুলিয়া জেলা। এই 5টি জেলার মধ্য দিয়ে কিন্তু কর্কটক্রান্তির রেখা 23.5 ডিগ্রি বয়ে গিয়েছে। তো এর পরের যে কোশ্চেনটা সেটা হলো ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? কোন দপ্তর? ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? তো ইউনেস্কোর সদর দপ্তর কিন্তু কোথায় অবস্থিত? প্যারিসে। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। তো এটিই ছিল কিন্তু আজকের আমাদের সর্বশেষ কোশ্চেন। এবং এই কোশ্চেন সিরিজটি আপনি যদি ভালো করে অ্যানালাইসিস করে এই কোশ্চেন সিরিজটি অ্যানালাইসিস করে যাও তাহলে কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। এখানে কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, সায়েন্স সমগ্র কোশ্চেন কিন্তু অ্যানালাইসিস করে সমগ্র ধরনের কোশ্চেন্স ইনক্লুড করার চেষ্টা করেছি, যেগুলো আপনার এক্সাম ও পয়েন্ট থেকে খুবই হেল্পফুল হবে। তো এর পাশাপাশি বলতে চাইবো, আপনাদের মধ্যে যারা আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, তো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। কেননা আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একদম অথেন্টিক সোর্স থেকে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয়, বিভিন্ন ক্লাস প্রোভাইড করা হয়, যা 120+ স্কোর করতে কিন্তু অনায়াসেই সাহায্য করবে। একদম ইজিলি কিন্তু 120+ স্কোর করা যাবে যদি আমাদের চ্যানেলটিকে সঠিকভাবে, সঠিক গাইডেন্সের মাধ্যমে ফলো করা হয়ে থাকে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে কী কী প্রোভাইড করা হবে আপার প্রাইমারি টেটের জন্য? কনসেপচুয়াল ক্লাস, চাইল্ড সাইকোলজি থেকে শুরু করে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, এরপর সোশ্যাল স্টাডিজ, সায়েন্স সমগ্র কিছুর একদম কনসেপচুয়াল ক্লাস প্রোভাইড করা হবে। এর পাশাপাশি এমসিকিউ ক্লাস, প্র্যাকটিস সেট প্লাস মক টেস্ট সিরিজ কিন্তু প্রোভাইড করা হবে। এর পাশাপাশি বিগত সিটেটের সমগ্র কোশ্চেন PYQ বাংলা ভাষায় অথেন্টিকভাবে বিশ্লেষণ করে ক্লাস প্রোভাইড করা হবে। এরপর শর্ট নোট প্রোভাইড করা হবে, যা কুইক রিভিশনে আপনাকে সাহায্য করবে। এর পাশাপাশি প্রতিটি ক্লাসের PDF তো প্রোভাইড করা হবেই। এই সমগ্র কিছু কিন্তু একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছেন এই চ্যানেলের পক্ষ থেকেই। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ক্লাসের আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়।